আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার মিডওয়ার 47 ব্যাচের ফিজিক্স, ভৌত জগৎ ও এর পরিমাপ এই অধ্যায়ের ওপর ক্লাস। তো এখান থেকে আমাদের কী কী পড়তে হবে একটু খেয়াল করো। প্রথমে আছে দেখো ভাইয়া, ভৌত জগতের প্রকৃতি। কী দেওয়া আছে? ভৌত জগতের প্রকৃতি। এখান থেকে আমাদের জাস্ট পড়তে হবে ভৌত জগতে মূলত 4টি উপাদানের সমন্বয়ে গঠিত। কয়টা উপাদানের সমন্বয়ে ভৌত জগৎ গঠিত? 4টি: স্থান, কাল, ভর ও শক্তি। ঠিক আছে? স্থান, কাল, ভর, শক্তি হচ্ছে ভৌত জগতের 4টি উপাদান। এই 4টা উপাদান নিয়ে আমাদের ভৌত জগৎ গঠিত। আচ্ছা, এরপরে আমাদের পড়তে হবে পদার্থবিজ্ঞানের পরিসর ও বিস্ময়কর অবদান। তো খেয়াল করো ভাইয়া, পদার্থবিজ্ঞানের পরিসর। তো পদার্থবিজ্ঞানকে আমরা হচ্ছে ভালোভাবে বোঝার জন্য বা বিশদভাবে হচ্ছে আলোচনা করার জন্য পদার্থবিজ্ঞানকে বিভিন্ন শাখায় হচ্ছে ভাগ করা হয়েছিল। এর মধ্যে আছে দেখো ভাই, সাধারণ পদার্থবিজ্ঞান, তাপগতিবিজ্ঞান, শব্দবিজ্ঞান, আলোক বিজ্ঞান, চুম্বক বিজ্ঞান, তড়িৎ বিদ্যুৎ বিজ্ঞান, ইলেকট্রনিক্স এবং হচ্ছে পারমাণবিক বিজ্ঞান। আবার সাধারণ পদার্থবিজ্ঞানকে কিন্তু আবার দুইটা ভাগে ভাগ করা হতে পারে, একটা হচ্ছে বলবিদ্যা আর একটা হচ্ছে পদার্থের ধর্ম। ওকে, এই বলবিদ্যাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা স্থিতিবিদ্যা আর একটা গতিবিদ্যা। ওকে, পদার্থের ধর্মের কথা যদি চিন্তা করো, ধর্ম দুই প্রকার: সাধারণ ধর্ম, বিশেষ ধর্ম। তো এগুলা তত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট এই জায়গাটা একটু মোটামুটি দেখতে পারো যে পদার্থবিজ্ঞানের বিভিন্ন শাখা বা পদার্থবিজ্ঞানকে যে কত ভাগে ভাগ করে যায় এটা আর কি দেখতে পারো। এরপরে চলে আসো তোমার, আমাদের এখানে কি লাগবে আর, স্থিতিস্থাপকতা বা ইলাস্ট্রিসিটি, দৃঢ়তা, রিজিডিটি, ভঙ্গুরতা ইত্যাদি ধর্ম কেবলমাত্র কঠিন পদার্থের বেলায় দেখা যায়। এইগুলো হচ্ছে কঠিন পদার্থের বিশেষ ধর্ম। সান্দ্রতা তরল ও বায়বীয় পদার্থের বিশেষ ধর্ম। পৃষ্ঠটান তরল পদার্থের বিশেষ ধর্ম। এই কথাবার্তা আর কি আছে, এগুলো তো আমরা সামনে পাবোই। আচ্ছা, এখান থেকে পড়বা, বায়ুর চাপ মাপার জন্য হচ্ছে ব্যারোমিটার ব্যবহার করা হয়। এটা ইম্পর্টেন্ট। কি বলছি? বায়ুর চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করতে হবে? ব্যারোমিটার। উষ্ণতা বা তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করা হয়। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ নির্ণয় করার জন্য হাইগ্রোমিটার ব্যবহার করা হয়। তাহলে এই তিনটা জিনিস আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কি বললাম ভাইয়া পুরা? যে বায়ুর চাপ মাপার জন্য ব্যারোমিটার, উষ্ণতা বা তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার এবং বায়ুতে জলীয় বাষ্প পরিমাপ করার জন্য হাইগ্রোমিটার ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা, এরপরে আরেকটা জিনিস পড়বা, সেটা হচ্ছে রিঅ্যাক্টর নামক যন্ত্রের সাহায্যে পরমাণুর নিউক্লিয়াসকে ভেঙে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করা যায়, যা হচ্ছে আমরা বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করি। এখন আমাদের এখানে মেইন বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে নিউক্লিয়াসকে ভাঙার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়, সেইটা হচ্ছে রিঅ্যাক্টর যন্ত্র। এটা জাস্ট দেখবা। এরপর আছে প্রত্যয় বা ধারণা। দেখো, এখানে কয়েকটা জিনিস আছে, যার মধ্যে প্রথমে আছে ভাইয়া সূত্র। পরীক্ষা নিরীক্ষার সাহায্যে প্রমাণিত এবং মূল কথাগুলি একটি উক্তির মাধ্যমে প্রকাশ করাকে বৈজ্ঞানিক সূত্র বলা হয়। তাহলে জাস্ট তোমরা এখানে এই দুইটা টার্ম মনে রাখবা সূত্রের ক্ষেত্রে। নাম্বার 1, একটি উক্তির মাধ্যমে, আর হচ্ছে পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত হয়। কি বলছি? পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত, এই একটা টার্ম তোমরা মনে রাখবা। আর হচ্ছে একটি উক্তির মাধ্যমে প্রকাশ করা হয়, এইটাকে তোমরা মনে রাখবা যে সূত্র। এই দুইটা কথা যেই সেন্টেন্সে পাবা, যেই তোমার বাক্যটাতে পাবা, ওইটাই সূত্র হবে। তো পরীক্ষার হলে হচ্ছে সংজ্ঞা হুবহু উঠিয়ে দিয়ে বলে এটা কি, এটা সূত্র। আচ্ছা, এরপরে প্রিন্সিপাল বা নীতি।
খেয়াল করো, যে সকল প্রাকৃতিক সত্য, তাহলে এখানে প্রাকৃতিক সত্য থাকবে নীতির ক্ষেত্রে, সরাসরি স্পষ্টভাবে প্রমাণ করা যায় এবং ওই সত্যের সাহায্যে অনেক প্রাকৃতিক ঘটনাকে প্রমাণ করা যায়, তাহলে নীতি দ্বারা সূত্রকে প্রমাণ করা যায়। বিষয়টা বুঝছো? সেটা হলো নীতি। এরপরে হচ্ছে স্বীকার্য। স্বীকার্যের ক্ষেত্রে কোনো কিছু জাস্ট স্বীকার করে নেওয়াকেই হচ্ছে স্বীকার্য বলা হয়। এটা মাথায় রাখবে, এই কথাটা এখানে থাকবে। যেমন কোনো গাণিতিক মডেল বা সূত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে যদি কোনো পূর্ব শর্তকে স্বীকার করে নেওয়া হয়, তাহলে সেইটাকে স্বীকার্য বলা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে অনুকল্প বা হাইপোথিসিস। তোমার অনুকল্পটা হচ্ছে কোনো কিছু অনুমান করা, একটা জিনিস। যেমন বিজ্ঞানীরা তাদের পর্যবেক্ষিত ঘটনার কারণ সম্বন্ধে ব্যাখ্যা প্রদানের জন্য অনেক সময় পূর্বে আবিষ্কৃত প্রাকৃতিক নিয়মের সাথে সামঞ্জস্য রেখে কিছু অনুমান করেন, যেটাকে অনুকল্প বলা হয়। এরপরে তোমার হচ্ছে তত্ত্ব। তত্ত্ব হচ্ছে পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে বলা হয় তত্ত্ব। এই জায়গাটা দেখবা। তাহলে তত্ত্বটা হচ্ছে কি? পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে তত্ত্ব বলা হয়। সকল তত্ত্বই সূত্রই তত্ত্ব, তবে সকল তত্ত্ব সূত্র নয়। এই কথাটা একটু মনে রাখবা যে সকল তত্ত্বই সূত্র, তবে সকল সূত্র তত্ত্ব নয়। সকল তত্ত্ব অনুকল্প, তবে সকল অনুকল্প তত্ত্ব নয়। বুঝছো বিষয়টা? তাহলে তত্ত্ব, যেটা তত্ত্ব হবে সেটা সূত্র হইতেই পারে, কিন্তু সেই যে কোনো সূত্র তত্ত্ব হবে না। আবার তত্ত্ব অনুকল্প হতেই পারে, তত্ত্বের ভিতরে অনুকল্পের গুণাবলী আছে, তবে সকল অনুকল্প তত্ত্ব হবে না। আচ্ছা, এরপরে কি লাগবে দেখো। পদার্থ বিজ্ঞানে স্থান, সময় এবং হচ্ছে ভর। চিরায়ত বলবিদ্যা নিউটনীয় বলবিদ্যা নামে পরিচিত। চিরায়ত বলবিদ্যা কি নামে পরিচিত? নিউটনীয় বলবিদ্যা নামে পরিচিত। এই নিউটনিয়ান বলবিদ্যায় বা চিরায়ত বলবিদ্যায় তিনটি মৌলিক রাশির ধারণা আছে। এগুলো হচ্ছে স্থান, সময় বা কাল এবং হচ্ছে ভর। তাহলে কি বলছি? স্থান, সময় আর হচ্ছে ভর। শক্তি কিন্তু না, এটা মাথায় রাখবা। এটা মেডিকেলে ভর্তি পরীক্ষায় আসছিল, এটা বুঝছো? যে নীতির কোনটি চিরায়ত বলবিদ্যার অংশ নয়, সেইখানে 4টা ছিল, সাথে শক্তি ছিল, কিন্তু শক্তি চিরায়ত বলবিদ্যার অংশ নয়। আচ্ছা, এরপরে মৌলিক একক। বুঝছো? তো মৌলিক একক 3টা: দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক। ওকে, এখানে আমাদের এই কিছু একক আছে, যেমন সি অক্ষরটি বোঝাচ্ছে হচ্ছে সেন্টিমিটার। এই সেন্টিমিটার হচ্ছে দৈর্ঘ্যের একক। জাস্ট কোনটা কি অক্ষর বোঝাচ্ছে এটা তোমরা আসলে জানো, কিন্তু জাস্ট দৈর্ঘ্যের কোনটার কি একক সেটা একটু মনে রাখবা। তাহলে সেন্টিমিটার হচ্ছে দৈর্ঘ্যের একক, সরি। এরপর হচ্ছে গ্রাম, ভরের একক হচ্ছে গ্রাম, সেকেন্ড হচ্ছে সময়ের একক। এই জিনিসগুলো একটু দেখবা। সময়ের একক কি? সেকেন্ড। ওইটা কোন পদ্ধতিতে ছিল? ওইটা সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতিতে ছিল এটা, ঠিক আছে? MKS পদ্ধতিতে, এই জায়গাটাও ইম্পর্টেন্ট, MKS পদ্ধতিতে তোমার দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের একক হচ্ছে কিলোগ্রাম, সময়ের একক হচ্ছে সেকেন্ড। আন্তর্জাতিক পদ্ধতি বা SI এককের যদি চিন্তা করি,
সেক্ষেত্রে আমাদের দৈর্ঘ্যের একক কী ভাইয়া? মিটার, ভরের একক কেজি, সময়ের একক সেকেন্ড, আর তাপমাত্রার একক হচ্ছে ক্যালভিন, বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, কোণের একক হচ্ছে দ্বিমাত্রিক কোণের ক্ষেত্রে রেডিয়ান, ত্রিমাত্রিক কোণের ক্ষেত্রে স্টেরেডিয়ান, দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা, পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। এগুলা একদম ফান্ডামেন্টাল কথাবার্তা, মৌলিক একক বলতে পারো এগুলাকে। তো এই যে মৌলিক একক বা ফান্ডামেন্টাল, এগুলা খুবই ইম্পর্ট্যান্ট। এই জায়গাটা থেকে খুবই ইম্পর্ট্যান্ট এই জায়গাটা, এটা তোমরা একটু পড়বা, ঠিক আছে? এটা হচ্ছে SI পদ্ধতিতে বা আন্তর্জাতিক পদ্ধতিতে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক কোণ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণের এককগুলা, ঠিক আছে? এগুলো দেখবা। এরপরে MKSA পদ্ধতি, এই পদ্ধতিতে কি কি আছে দেখো ভাইয়া, শুধু এই জায়গাটা দেখবা, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, অ্যাম্পিয়ার পদ্ধতি, এই পদ্ধতিটার অপর নাম। MKSA পদ্ধতির অপর নাম কি? মিটার, সেকেন্ড, কিলোগ্রাম, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, অ্যাম্পিয়ার পদ্ধতি। এক্ষেত্রে তোমার, আচ্ছা এক্ষেত্রে এই জিনিসগুলো দেখতে পারো যে দৈর্ঘ্যের একক হচ্ছে কি, সেক্ষেত্রে মিটার, ভর, কিলোগ্রাম, মানে সবগুলোর ক্ষেত্রেই কিন্তু সেম পাইতেছো, বিষয়টা দেখতেছো। বিদ্যুৎ প্রবাহ মাত্রা এর একক হচ্ছে অ্যাম্পিয়ার, এই জায়গা ঠিক দেখবা, এটা ডেন্টাল ভর্তি পরীক্ষা আসছিল। আচ্ছা, এরপর আমাদের কি লাগবে? অনেক ছোট বড় ও নবমণ্ডলীয় একক নিয়ে এখানে কথাবার্তা আছে, যদিও আমরা সামনে এগুলো একটা চার্টে পাবো। তারপরেও তোমরা যদি একটু দেখতে চাও এখান থেকে দেখতে পারো, তবে এখান থেকে এই জিনিসটা দেখতে হবে 100%, এটা 100 to 100 ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সেটা হচ্ছে যে 1 বছরে আলোর অতিক্রান্ত যে দূরত্ব, সেইটা হচ্ছে 1 আলোকবর্ষ বা 1 লাইট ইয়ার। কি বলছি? 1 লাইট ইয়ার বা 1 আলোকবর্ষ হচ্ছে 1 বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে তা। এখন কিছু কথা আছে যে 1 বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটা কত, আর বা 1 লাইট ইয়ার বা 1 আলোকবর্ষ সমান সমান কত হইতে পারে? এটা হচ্ছে 9.46 ইন্টু 10 টু দি পাওয়ার 15 মিটার, অথবা কিলোগ্রামে হিসাব করলে এটা হবে 9.46 ইন্টু 10 টু দি পাওয়ার -12 কিলোমিটার, আর মিটার হিসাব করলে কত হবে? 15 মিটার। এটা একটু দেখবা। মাইলের ক্ষেত্রে মানটা এরকম হইতে পারে, তবে মাইল সাধারণত যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষায় কিলোগ্রাম থেকে মিটার থেকে অনেকবার আসছে, বিভিন্ন জায়গায় আসছে, এই বছর মাইলটা দেখে রাখতে তাই। পারসেক 3.26 পারসেক। এখন এই যে 3.26, তাহলে ভাইয়া আমরা যদি একটু চিন্তা করি, সবচেয়ে বড় একক সেইটা হচ্ছে কি, এখানে 10 টু দি পাওয়ার 16 মিটার, আর ওইটা হচ্ছে 15 মিটার, ঠিক আছে? তো তুমি যদি চিন্তা করো, একটু হিসাব করো, তাহলে সবচেয়ে বড় কিন্তু পাবা এটা, বুঝছো? তাহলে প্রথমে পারসেক, তারপরে যদি চিন্তা করো আলোকবর্ষ, তারপরে এই নিচের যে কোনো একটা হবে ফার্মি বা হচ্ছে যেটাই হোক না কেন, ঠিক আছে, মেগামিটার বা যেটা একটা হবে, সেগুলোর হিসাব থেকে। এক পারমাণবিক ভরের এককটা একটু মনে রাখবা। এরপরে 1 টন মানে হচ্ছে 1000 কেজি, এইটুকু আর দেখা লাগবে না এখান থেকে। এখন সেই উপসর্গগুলো দেখবা যে ডেসি মানে হচ্ছে 10 ভাগের 1 ভাগ, বুঝছো? যেমন 10 টু দি পাওয়ার -1, সেন্টি মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -2, মিলি মানে হচ্ছে 1000 ভাগের 1 ভাগ, মাইক্রো মানে কত ভাইয়া? 10,000 ভাগের 1 ভাগ,
এই ন্যানো 10⁻⁻৯, পিকো 10⁻12, ফ্যামটো 10⁻15, অটো 10⁻8। এই জায়গাগুলো একটু দেখবা। এখন ভাইয়া এই জিনিসটা কীভাবে মনে রাখবা? এটাকে 3-এর গুণিতক দিয়ে মনে রাখতে পারো, বুঝছো? 3 গুণ করে বাড়বে। যেমন 1 থেকে 3 পর্যন্ত তো ছিল মোটামুটি ভালোই, তাই না? কিন্তু দেখো 3-এর পরে 6, 9, 12, 15, 18। তাহলে তোমরা এটা মনে রাখবা কেমনে? ডেসি, সেন্টি, মিলি এই পর্যন্ত মনে রাখবা। 1, 2, 3 ডেসি, সেন্টি, মিলি 1, 2, 3। এরপরে মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অটো এরা হচ্ছে 3, 3, 3 3 3 করে বাড়বে। বাড়বে বলতে কি বোঝাচ্ছি আমি? মানে তোমার এদের ইয়েটা বাড়বে, গুণিতকটা মাইনাস আকারে বাড়বে, কিন্তু এদের সংখ্যা প্রকৃতপক্ষে ছোট হবে, বুঝছো? এই আর কি। এরপরে এককের গুণিতক। এই যে একটু আগে ছিল আমাদের নেগেটিভে, খেয়াল করো ভাইয়া, ডেকা 10⁻+1, হেক্টা 2, কিলো হচ্ছে 3, ঠিক আছে? এরপরে মিরিয়া এই পর্যন্ত ঠিক আছে মোটামুটি, এগুলো এক এক করে বাড়তেছে, ঠিক আছে? এরপরে মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা, জেটা, ইউটা এগুলো সব কত করে বাড়তেছে দেখো তো ভাইয়া? 3 3 করে বাড়তেছে। বিষয়টা কি খেয়াল করছো? এই যে এগুলা সাধারণ কথাবার্তা, কিন্তু এগুলো থেকে কোশ্চেন আসে, এগুলো একটু মনে রাখবা। ওকে, ফিজিক্স থেকে এবছর মেডিকেল ভর্তি পরীক্ষা 15টা কোশ্চেন আসবে, সুতরাং অনেক কিছু স্কিপ করা রাখবে। তোমার সিজিএস বা এসআই পদ্ধতিতে আমাদের যে বলের একক হচ্ছে, এসআই পদ্ধতিতে হচ্ছে নিউটন, আর সিজিএস পদ্ধতিতে হলো ডাইন, বুঝছো? একটা হচ্ছে আমাদের এসআই পদ্ধতিতে আর একটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। তাহলে সিজিএস পদ্ধতিতে হচ্ছে ডাইন আর এসআই পদ্ধতিতে হচ্ছে নিউটন। এখন এই বলের একটা মাত্রা সমীকরণ আছে, সেটা হচ্ছে ml10/2। এটা একটু মুখস্থ করে ফেলবা, বা তোমরা চাইলেই বল এফ ইজ ইকালস টু কি হয় ভাইয়া? এফ ইজ ইকালস টু যা হয় সেখান থেকে এম এ, এটা থেকেও তোমরা বের করতে পারো, ঠিক আছে? এই বড় এম এর জন্য এটার মাত্রা হচ্ছে এম, আর ত্বরণের মাত্রা হচ্ছে L10/2, ঠিক আছে? তো টোটাল মাত্রাটা আসে ml10/2। এটা হচ্ছে বলের মাত্রা, এটা ইম্পর্টেন্ট। 1 নিউটন বা 1 নিউটন সমান সমান একটা ডাইনের একক পাবা, সেটা হচ্ছে 10⁵ ডাইন। এটা দেখবা, এটা ইম্পর্টেন্ট। ওকে, এখানে আমাদের প্রকৃত রাশির সম্পর্ক এবং মাত্রা এসআই এককে দেওয়া আছে, এগুলা একটু লাগবে আমাদেরকে। শক্তি বলো, ক্ষমতা বলো, বল, শক্তি, ক্ষমতা এবং হচ্ছে কাজ, এগুলো সবগুলোর একটাই মাত্রা, সেটা হচ্ছে ml² 10/2। সরি, ক্ষমতা না, শক্তি আর কাজ। আর ক্ষমতার ক্ষেত্রে জাস্ট হবে ml² 10/3। এটা এই দুইটা মাথায় রাখবা, এবং একক হচ্ছে জুল আর ওয়াট। ভরবেগ, এটার একক হচ্ছে ml10/1, মাত্রা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। বলের ঘাত ml10/1, মাত্রা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। বলের ভ্রামক মাত্রা হচ্ছে ml² 10/2, আর একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। জড়তার ভ্রামক একক হচ্ছে, মাত্রা হচ্ছে m², আর একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার। চক্রগতির ব্যাসার্ধ বা জড়তার ভ্রামক এর একক হচ্ছে মিটার, মাত্রা হচ্ছে এল। কোণ, ঘনকোণ আর হচ্ছে জাস্ট দ্বিমাত্রিক কোণ, ত্রিমাত্রিক কোণ। একটা হচ্ছে রেডিয়ান, সাধারণ কোণ বা দ্বিমাত্রিক কোণ, আর ত্রিমাত্রিক কোণের একক হচ্ছে স্টেডিয়ান। এটাই লাগবে। ওকে, এরপরে
কৌণিক ভরবেগটা দেখবা, এইটার মাত্রা একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, আর মাত্রা হচ্ছে ml স্কোয়ার 10^1। পীড়নের একক মাত্রা হচ্ছে ml/1 10^2, আর মাত্রা হচ্ছে কেজি মিটার পার মিটার স্কোয়ার, সরি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন বিকৃতির মাত্রা নাই, এটা একটু মাথায় রাখবা। পয়জনের অনুপাত এটা দরকার আছে, এটাও মাত্রা নাই। দুইটা তোমার বিকৃতির অনুপাত হচ্ছে পয়জনের অনুপাত, তাই এটারও মাত্রা নেই। অভিকর্ষ ত্বরণের একক মাত্রা এগুলো তোমরা সিম্পলি জানো। তারপর দেখবা পৃষ্ঠটান, এটার মাত্রা হচ্ছে m10^2, একক হচ্ছে নিউটন পার মিটার। আচ্ছা, এরপরে আপেক্ষিক গুরুত্ব, সান্দ্রতাঙ্ক। তোমরা আপেক্ষিক গুরুত্বটা মনে রাখবে, এটার মাত্রা থাকবে না। পর্যায়কালের সময়টি, আর আমাদের কি লাগতেছে দেখো, লিন তাপ আছে না, এই লিন তাপের একটা মাত্রা আছে, সেটা হচ্ছে লিটার স্কোয়ার পার টি স্কোয়ার জুল পার কেজি। ওকে। প্রবাহ ঘনত্ব, এর একক হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার, আর মাত্রা হচ্ছে আই পার এল স্কোয়ার। টর্ক এর মাত্রাটা কি বলতো ভাই? টর্কের মাত্রা হচ্ছে ml স্কোয়ার 10^2, একক হচ্ছে নিউটন মিটার। এগুলো একটু রাখবে, আর দেখা দরকার নাই। কৌণিক বেগ, এটা দেখতে পারো, এর একক প্রকাশ করা হয় ওমেগা দ্বারা। এটার একক হচ্ছে 10^1, সরি মাত্রা হচ্ছে 10^1, একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। কৌণিক ত্বরণ জাস্ট এটার স্কোয়ার হবে, এটা জাস্ট সময়ের সাথে স্কোয়ার হবে। পৃষ্ঠ শক্তি আর পৃষ্ঠ টান দুইটার মাত্রাই সেম, একটু আগে পৃষ্ঠ টানটা দেখাইছিলাম, আর এটা হচ্ছে পৃষ্ঠ শক্তিটা। আচ্ছা, এরপরে হচ্ছে বিজ্ঞানীদের বিভিন্ন কথাবার্তা আছে, পর্যবেক্ষণ ও পরীক্ষণের ক্রমবিকাশ গুরুত্ব। বিজ্ঞানী পিথাগোরাস এবং হচ্ছে আর্কিমিডিস এরা কি কি অবদান রেখেছিলেন? বিজ্ঞানী আর্কিমিডিস লিবারের নীতি ও স্থিতিবিদ্যার সূত্র আবিষ্কার করছিলেন। ওকে। এরপরে তিনি ভেজাল নির্ণয়, গোলীয় দর্পণের সাহায্যে সূর্যরশ্মি কেন্দ্রীভূত করে আগুন ধরানোর কৌশলটা উদ্ভাবন করছিলেন। তাহলে সূর্যরশ্মিকে একীভূত করে যে আগুন ধরানো যায়, এটা কে করছিলেন? বিজ্ঞানী আর্কিমিডিস। এটা ইম্পর্টেন্ট। এরপরে আছে আমাদের গ্যালিলিও। গ্যালিলিও কি করছে তোমরা সবাই মোটামুটি ভালো কম বেশি জানো, যে দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করছিলেন। তারপর হচ্ছে তোমার পরন্ত বস্তুর যে সূত্র আছে, সেই সূত্র তিনি আবিষ্কার করছিলেন। আমাদের নিউটন কাকু কি করছে তোমরা সবাই জানো, বলের সূত্র আবিষ্কার করছে। কোপার্নিকাস যে সূর্যকেন্দ্রিক তত্ত্বটা দিয়েছিলেন, একটা সূর্যকেন্দ্রিক তত্ত্ব দিয়েছিলেন কে? কোপার্নিকাস। মানে সূর্য কেন্দ্রিক, সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। আচ্ছা, এরপরে মহাকর্ষ বল, ক্যালকুলাস। কি বলছি? মহাকর্ষ বল, ক্যালকুলাস, আলোর বর্ণালী, এই তিনটি সূত্র আবিষ্কার করছিলেন আমাদের নিউটন সাহেব। এরপরে হচ্ছে তোমার আর কি কি পড়তে পারো এখান থেকে? আইজ্যাক নিউটন, আমাদের যে স্যার আইজ্যাক নিউটন আছে, উনি কি কি বই লিখেছিলেন? ফিলোসোফিয়া ন্যাচারালিস, প্রিন্সিপিয়া ম্যাথমেটিক্স, এটা তার একটা বই, একটা গ্রন্থ, এটা একটু দেখবা। বলবিদ্যা ও লেন্সের সূত্রের প্রবর্তক এবং প্রতিফলক টেলিস্কোপের আবিষ্কার করছিলেন। এরপরে তোমার আর কি বলা যায়, উনি কি করছিলেন? আলোর কণিকা তত্ত্বের প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী নিউটন, এটা লাগবে, ইম্পর্টেন্ট।
টমাস ইয়ং, তিনি কি করছিলেন? আলোর ব্যতিচার আবিষ্কার করছিলেন টমাস ইয়ং। মাইকেল ফ্যারাডে কি করছিলেন ভাইয়া? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আবিষ্কার করছিলেন মাইকেল ফ্যারাডে। আচ্ছা, এরপরে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব ও সূত্র, জড়তার সূত্র ইত্যাদি আবিষ্কার করছিলেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। E=mc², এই সূত্রের আবিষ্কারককে? বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। ওকে, বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক, তিনি কি করছিলেন? দেখো, ইয়ং এর পরীক্ষা প্রায় 100 বছর পরে আমাদের বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক বস্তুর বিকিরণ ব্যাখ্যায় আলোর কণিকা তত্ত্ব পুনর্জীবিত করছিলেন। কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যায় তার আবিষ্কৃত কোয়ান্টাম তত্ত্ব সঠিকভাবে বর্ণনা করতে তিনি সক্ষম হয়েছিলেন। ঠিক আছে, এরপরে পরিমাপের ত্রুটি, এই টপিকটা আছে। যান্ত্রিক ত্রুটি, পর্যবেক্ষণ ত্রুটি, এলোমেলো ত্রুটি, পুনরাবৃত্তি ত্রুটি, লঘিষ্ঠ ঘনন ত্রুটি। এখন আমাদের এখানে জাস্ট উদাহরণগুলো পড়তে হবে। যেমন শূন্য ত্রুটি। শূন্য ত্রুটি কোথায় কোথায় দেখা দেয় আমাদের প্রশ্নে আসবে, শূন্য ত্রুটি কোথায় কোথায় দেখা যায়? সাধারণত ভার্নিয়ার স্কেল, স্ক্রু গজ, স্লাইড ক্যালিপাস, স্প্রোমিটার ইত্যাদি প্রধান এই সকল জায়গায় হচ্ছে শূন্য ত্রুটি দেখা যায়। এইটুকু জাস্ট দেখবা। পেছট ত্রুটি কোথায় কোথায় দেখা যায়? নাট স্ক্রু নীতির উপর ভিত্তি করে যে সকল যন্ত্র তৈরি হয় সেসব যন্ত্রে এই ত্রুটি দেখা যায়। লেবেল ত্রুটি, নিক্তি, বিক্ষেপ তোমার হচ্ছে চৌম্বকমান যন্ত্র, ট্রানজেন্ট গ্যালভানোমিটার ইত্যাদি জায়গায় আমাদের লেবেল ত্রুটি পরিলক্ষিত হয়। এখন এরপর হচ্ছে পর্যবেক্ষণমূলক ত্রুটি বা ব্যক্তিগত ত্রুটি। এগুলো একটু আগে যেগুলো ছিল ওগুলো ছিল যান্ত্রিক ত্রুটি। যেমন পর্যবেক্ষণমূলক ত্রুটি হচ্ছে ব্যক্তিগত ত্রুটি, প্রান্ত ত্রুটি, লম্বন ত্রুটি, সূচক ত্রুটি, পরিবেশগত ত্রুটি। খেয়াল করো, এলোমেলো বা অনিয়মিত ত্রুটি। 3 নম্বরে এটা আবার 2টা ভাগ আছে। পুনরাবৃত্তি ত্রুটিটা কি? পুনরাবৃত্তি ত্রুটিটা কোথায় দেখা যায়? মিটার ব্রিজের প্রান্তিক ত্রুটি, পটেনশিওমিটারের প্রান্তিক ত্রুটি, স্ক্রু গজের শূন্য ত্রুটি এই ত্রুটির অন্তর্ভুক্ত। এটা হচ্ছে পুনরাবৃত্তি ত্রুটি। তাহলে পুনরাবৃত্তি ত্রুটি হচ্ছে কোথায় কোথায় দেখা যায়? প্রান্তে দেখা যায়, আর স্ক্রু গজের শূন্য ত্রুটিতে দেখা যায়। যেমন মিটার ব্রিজের প্রান্তিক ত্রুটি, পটেনশিওমিটারের প্রান্তিক ত্রুটি, আর স্ক্রু গজের শূন্য ত্রুটি। ওকে, এরপরে আমাদের একটা জিনিস লাগবে, সেইটা হচ্ছে আমাদের পরম ত্রুটি। এই পরম ত্রুটি হচ্ছে কি ভাবে? প্রকৃত মান মাইনাস হচ্ছে পরিমাপ করা মান, শতকরা ত্রুটি হচ্ছে প্রকৃত মান, আর হচ্ছে পরীক্ষালব্ধ মান ভাগ হচ্ছে প্রকৃত মান ইন্টু হচ্ছে 100। এই সূত্রটা দেখবা। সামগ্রিক ত্রুটি, এই ত্রুটিটা হচ্ছে আমাদের জাস্ট অমনোযোগিতার কারণে সামগ্রিক ত্রুটিটা হচ্ছে হয়ে থাকে। লঘিষ্ঠ ঘনন ত্রুটি, লঘিষ্ঠ ঘনন ত্রুটি কোথায় কোথায় দেখা যায়? যেখানে যেখানে জাস্ট মূলত পুনরাবৃত্তি বা ত্রুটি দেখায় সেখানে হচ্ছে এই ত্রুটিটা দেখা যায়। ওকে, শতকরা ত্রুটির ইয়েটা আরো একবার আগে দেখাই দিয়েছিলাম, এটা একটু দেখবা। তো এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায় ভৌত জগৎ ও পরিমাপের থেকে কি কি প্রশ্ন কোন কোন জায়গা থেকে আসতে পারে সেই জায়গাগুলো আমরা আইডেন্টিফাই করে দিলাম। তোমরা একটু কষ্ট করবা, কষ্ট করে জাস্ট এই লাইনগুলো পড়বা। পড়ার পর তোমরা জাস্ট চাইলে কোচিংয়ে এক্সাম দিতে পারো, প্লাস তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো সলভ করবা, বুঝছো? প্রশ্ন ব্যাংক। এরপর তোমরা আসলে বুঝবা যে এখান থেকে কি পরিমাণ আমি যা দাগিয়ে দিচ্ছি এগুলো পড়লেই মানে আমাদের
মোটামুটি সকল প্রশ্ন তোমরা কভার করতে পারবা। এখন এই বিষয়টা একটু মাথায় রাখবা, এখানে প্রশ্ন আসবে 15 মার্ক, তুমি এটার পিছনে সময়টা কি সেইভাবে দিবা না। তুমি ধরো এটার পিছনে যদি 15 মার্কের পিছনে যে সময়টা দিবা, বায়োলজি তুমি কি করবা 30 মার্ক, তো তুমি সেটার পিছনে কিন্তু তোমার দ্বিগুণ সময়টা দিতে হবে। কেমিস্ট্রির পিছনে তার দ্বিগুণ সময়টা দিতে হবে, সেখানে 25 মার্ক। তো এগুলা পড়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবা। 21টা অধ্যায় আছে, তো একটু হিসেব করে, এখনও সময় আছে, জাস্ট যা দাগিয়ে দিলাম এর বাইরে পড়ো না, এটা পড়ো। প্লাস প্লাস তোমরা ইসাক প্লাস তপন স্যার এটার অনুশীলনীগুলো সলভ করো। তোমাদেরকে আমরা অলরেডি আমাদের অনুশীলনী পেইড বেসেও অ্যাক্সেস দিয়ে দিয়েছি, যেখানে হচ্ছে আমরা অনুশীলনীর উপর আলাদাভাবে 100 মার্কের পরীক্ষা নিচ্ছি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই। আর তোমরা যদি আমাদের এখনও মিডওয়্যার 47 যে এক্সাম ব্যাচ আছে এখানে ভর্তি হয়ে না থাকো ফ্রিতে, এখনও যদি যুক্ত না হয়ে থাকো, তাহলে তোমরা আমাদেরকে আনটাইটেল ইউ ফেসবুক পেজ বা আমাদের হচ্ছে টেলিগ্রামে নক দাও। ডিসক্রিপশন বক্সে অবশ্যই তোমরা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আইডির লিঙ্ক পেয়ে যাবে, ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। ভালো লাগলে জয়েন হবে, আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।